আমরা এখন 16.2 এর 8 নম্বর ম্যাথটি করব, ঠিক আছে? কি দেওয়া আছে? একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। মানে সামান্তরিক একটা আছে, এর ক্ষেত্রফল যা হবে তা একটি বর্গক্ষেত্রের সমান হবে, ঠিক আছে? তারপর কি বলছে? সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা ঠিক আছে, আমাদের একটা ক্লু দিচ্ছে। কি ফার্স্টে ক্লু দিচ্ছে? বলছে যে একটা সামান্তরিক, এই সামান্তরিকে কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে। ভূমি দেওয়া আছে কত? 125 মিটার। এই যে এটা হচ্ছে পুরোটা ভূমি, হ্যাঁ, ভূমিটা দেওয়া আছে 125 মিটার। আর উচ্চতা দেওয়া ছিল, উচ্চতা হচ্ছে 5 মিটার। এই যে এটা ধরলাম আমরা উচ্চতা, উচ্চতা ইকুয়ালস টু 5 মিটার। আর ভূমি 125 মিটার। এটা দিচ্ছে এই সামান্তরিক। তারপর কি বলছে? এই সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্র কেমন হয়? সবগুলো বাহু সমান হয়, আমরা জানি, তাই না? এই যে সবগুলো বাহু সমান, হ্যাঁ। তাহলে ধরি বর্গক্ষেত্রে একটি বাহু হচ্ছে এ, তাহলে সবগুলো কি এ। এর যা ক্ষেত্রফল হবে, এর ক্ষেত্রফল সেম হবে, ঠিক আছে? তাহলে আমরা এর ক্ষেত্রফল আমরা জানি এ স্কয়ার, তাই না? আর ওইখান থেকে ক্ষেত্রফল আমরা যা পাবো, ঠিক আছে, আমরা ওইখান থেকে যা পাবো সেটা লিখবো। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল। ওইখান থেকে আমরা এর মানটা বার করব। এর মানটা বাহির করলে কার মান পাবো? আমরা বর্গক্ষেত্রের বাহুর মানটা পাবো। আর যখনই আমরা বর্গক্ষেত্রের বাহুর মানটা পাবো, তখনই আমরা ইজিলি কর্ণের দৈর্ঘ্য বাহির করতে পারবো। কিভাবে পারবো? এই যে এই একটা বাহু, এ একটা বাহু, আর এই যে মাঝখান দিয়ে এটা হচ্ছে কর্ণ। তাহলে আমরা এই যে ইজিলি আমরা একটা সূত্র ফেলাতে পারি, অথবা কর্ণের দৈর্ঘ্য মুক্ত থাকতো, কিন্তু আমরা কর্ণের দৈর্ঘ্য মুক্ত রাখবো না। কেন রাখবো না? এটা ইজিলি বাইর করা যায় সমকোণী ত্রিভুজের সূত্রের সাহায্যে, তাই না? এটা অতিভুজ ধরবো, এটা লম্ব ধরবো, এটা ভূমি ধরবো। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ইজিলি আমরা বর্গক্ষেত্রটা বাহির করতে পারবো। এবার আসে আমরা অঙ্কটা করি। দেখি, দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? সামান্তরিকের, সামান্তরিক এর কি কি দেওয়া আছে? সামান্তরিকের ভূমি কত? ভূমি বি ধরলাম 125 মিটার। আপনি শুধু বি না ধরে শুধু ভূমি লেখলেও হবে, ঠিক আছে? আমি বি ধরলাম, আমরা সাধারণত ভূমিকে বি ধরি সামান্তরিকে, ঠিক আছে? এবং উচ্চতা, উচ্চতা এইচ ইকুয়ালস টু 5 মিটার, এটা দেওয়া আছে, তাই না? এখন সামান্তরিকের ক্ষেত্রফল ইজিলি আমরা বাইর করতে পারবো না? কিভাবে বাইর করবো? আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে লিখি সামান্তরিকের রিকের ক্ষেত্রফল, উপরে লিখতে পারেন আমরা জানি, ঠিক আছে? না লিখলেও সমস্যা নেই, এটা আমরা জানি, ঠিক আছে? এটা নিচের লাইনের জন্য। সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণন উচ্চতা, ঠিক আছে? ভূমির মান কত? 125 এবং উচ্চতার মান কত? 5। তাহলে গুণ করি, তাই না? 5 5 25 5, হাতে রইল 2, 5 2 2 12 2, হাতে রইল 1, 5 1 5 আর 1 6, 625 মিটার স্কয়ার। কারণ কি? সামুদ্রিক ক্ষেত্রফল বর্গ মিটার হয় সবসময়, ঠিক আছে? এখন তারপর আমাদেরকে বলছিল, আমরা যেহেতু সামুদ্রিক ক্ষেত্রফল ফল পাইছি, এই যে সামুদ্রিক এই ক্ষেত্রফল এই পুরোটা, এটাই কত? 625 মিটার স্কয়ার, ঠিক আছে? বর্গ মিটার। এটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে ধরি কি ধরবো? বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য এ, বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কি? এ মিটার, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু এ স্কয়ার, তাই না? এত মিটার স্কয়ার। মিটার স্কয়ার কেন? বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সময় বর্গ একক হয়, ঠিক আছে? মিটার থাকলে মিটার, আর সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার স্কয়ার। এখন আসি প্রশ্ন মতে লিখি, অথবা শর্ত মতে। প্রশ্নে যা চাইছে, কি চাইছে? যে
সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান, তাহলে এখন লিখবো শর্ত মতে, তারা আমাদেরকে কি শর্ত দিছিল? সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কত? 625। ঠিক আছে, তাহলে এর মান কত হবে? √625 25 হয়। ঠিক আছে, তাহলে যখনই আমরা 625কে বর্গমূল করব মানে উভয় পক্ষের রুট দিব। ঠিক আছে, উভয় পক্ষের রুট দিলে স্কয়ার আর রুটে কাটা, মানে এখানে আমি দেখাই দিই, এ পাশেও আমি রুট দিলাম, এ পাশেও আমি রুট দিলাম, তাহলে স্কয়ার আর রুটে কাটা, তাহলে তাহলে থাকি শুধু এ, এই যে এ। ঠিক আছে, আর 625কে বর্গমূল বা রুট করলে কত হয়? শুধু 25, এত মিটার। তার মানে বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য আমরা ইজিলি পেয়ে গেছি, কত? 100, শুধু 25 মিটার। ঠিক আছে, এখন আমরা বর্গক্ষেত্রে কি চেয়েছি? আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। এবার দেখি আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কিভাবে বাহির করব। আমরা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য পাইছি a = 25 মিটার। এখন দেখি, এটা একটা বর্গক্ষেত্র ধরেন, এই বর্গক্ষেত্রের কর্ণ কোনটা? কর্ণ একভাবেও আঁকা যায়, এভাবেও আঁকা যায়। আমি এইভাবে আঁকতেছি। ঠিক আছে, দুইটা কর্ণ, একটা এদিক একটা ওদিক, আমরা এই একটা নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে লম্ব, আমরা এ পাইছি, আর এটাই হচ্ছে কর্ণ, কর্ণকে আমরা ডি ধরলাম। ঠিক আছে, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা দ্বারাই আমরা কত পাই না, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে লিখতে পারি অতএব কর্ণ, কর্ণ হবে ডি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ফার্স্টে কি করব? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে ডি স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার 2a স্কয়ার, একটা এ দুইটা এ, একটা এ স্কয়ার একটা এ স্কয়ার যোগ করলে কয়টা হয়? দুইটা এ স্কয়ার। তাহলে এই দুইটা এ স্কয়ার লিখলাম। ঠিক আছে, বা ডি স্কয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এ, এর মান কত? 25 স্কয়ার আছে, উপরে হোল স্কয়ার, এই হোল স্কয়ার দিলাম। ঠিক আছে, এই টু ইন্টু 25 কে স্কয়ার করলে কত হয়? 625, 625 ডি স্কয়ার। ঠিক আছে, এখন যদি আমরা বর্গমূল করি, এটা গুণ দিয়ে বর্গমূল, এই দুটাকে গুণ দিলে কত হয় দেখি তো? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 শূন্য হাতে রইল 1, 2 দুগুণে 4, 1 5, 6 দুগুণে 12, 1250 হয় ডি স্কয়ার মান। কিন্তু ডি স্কয়ার তো আমাদের প্রয়োজন না, আমাদের প্রয়োজন কি? ডি এর মান। ডি হচ্ছে কর্ণ, তাহলে কর্ণ ডি ইকুয়াল, এবার এটাকে বর্গমূল করি, বর্গমূল করলে হবে 625 কে বর্গমূল করলে হয় 25, তাহলে 25 আর √2 কে বর্গমূল করলে হয় √2। ঠিক আছে, এটা আপনি এটা ক্যালকুলেটর দিবেন, এই ক্যালকুলেটরে রুট দিলে এটা হিসাব করবে। ঠিক আছে, এত মিটার, এই যে কর্ণের দৈর্ঘ্য এত, অতএব কর্ণের দৈর্ঘ্য 25 √2 মিটার, এটা রাখলে হবে। ঠিক আছে, দশমিক না নিলেও চলবে। আচ্ছা, এখন আমরা দেখবো 16.2 এর 10 নম্বর ম্যাথটি। কি বলা আছে? বলা আছে যে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি 54 সেন্টিমিটার, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল কত নির্ণয় করো। ঠিক আছে, আমরা আগে একটু দেখি রম্বসটা কেমন হয়। আমরা কি জানি? রম্বসের সবগুলো বাহু বর্গের মতো সমান এবং কর্ণদ্বয়কে পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন সমকোণে মানে কি? সমকোণে মানে 90 ডিগ্রি আকারে। ঠিক আছে, আর সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ করে, সম মানে সমান আর দ্বিখণ্ডিত মানে দুই ভাগে ভাগ করে। ঠিক আছে, যেমন আঁকি, ধরলাম সবগুলো বাহু সমান। ঠিক আছে,
এখানে এ বাহু এ, এটাও ধরলাম এ, এটাও ধরলাম এ, এটাও এ। ঠিক আছে, ধরি এ বি সি ডি, সব এবিসিডি একটি রম্বস। রম্বসের কর্ণদ্বয়গুলো কি কি? এ একটা কর্ণ, এটা হচ্ছে ছোট কর্ণ তাই না, এবং বড় কর্ণটা কোনটা? এইটা। ঠিক আছে, এখন বলছে যে আমরা দেখি কি বলছে, রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। আচ্ছা, রম্বসের পরিসীমা বলছে, লিখি দেওয়া আছে। আচ্ছা, আমি কিভাবে কাজ করবো ওইটা আগে বললেন, তারপর কত সুন্দর হবে তাই না। দেওয়া আছে রম্বসের পরিসীমা, তো পরিসীমা থেকে আমরা সবগুলো, পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল। এখন সবগুলো বাহু যোগ দিলে আমরা এর মানটা ওইখান থেকে পাওয়া যাবো। ঠিক আছে, যে সবগুলো বাহুর যোগফল মানে 4a ইকুয়ালস টু পরিসীমা। পরিসীমা হচ্ছে 180 সেন্টিমিটার, ওইখান থেকে এর মানটা পাওয়া যাবো। দেন এর মানটা পাওয়া হয়ে গেলে আমরা ইজিলি এটা পাওয়া গেলাম। দেন কি করব? দেন বলা হয়েছে যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বি খণ্ডিত করে। মানে কি? যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, এখান থেকে এখানেও বলতে পারেন 90 ডিগ্রি, প্রত্যেকটা এখান থেকে এখানে 90 ডিগ্রি, এখান থেকে এখানে 90 ডিগ্রি। এটা মানে কি? এই যে ধরেন আপনি এইভাবে আঁকেন না, এই যে এটা একটা 90 ডিগ্রি তাই না, যেমন আমি এতটুকু আঁকলাম 30 ডিগ্রি, তারপরে আরো বাড়ালাম 60 ডিগ্রি, দেন আরো বাড়াইলাম, দেন 90 ডিগ্রি হলো। ঠিক আছে, আর 90 ডিগ্রি মানে কি? সমকোণ। ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে সমকোণ হয়েছে। তারপর আরেকটা কথা হলো কি, যে কর্ণটি, ছোট কর্ণটি, ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে যে এটা, এখান থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। এটার মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে 54 সেন্টিমিটার, এই 54 সেন্টিমিটার। আচ্ছা, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এখন এটাকে আবার দুই ভাগে ভাগ করে না, এটা নাম দিলাম মাঝখানে ও। ঠিক আছে, এটা তাহলে অর্ধেক হবে, এই বাহুটাও অর্ধেক হবে। যদি এই বাহুটা অর্ধেক হয়ে যায় এখান দিয়া, এটা অর্ধেক, 54 অর্ধেক কত? 26 দুগুণে 52, তাহলে 27 হবে তাই না, 27 সেন্টিমিটার। এটা হচ্ছে 27 সেন্টিমিটার, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, আর লম্ব হচ্ছে এটা, আর অতিভুজ এটা, আর অতিভুজটা আমরা ফার্স্টেই পাবো। সেখান থেকে আমরা কর্ণ তো পাই গেলাম, ক্ষেত্রফল ইজিলি পাওয়া যাবো। ঠিক আছে, আর ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখন আমরা করি ক্যালকুলেশন, তাহলে ইজিলি দেখতে পাবেন। ঠিক আছে, দেখি দেওয়া আছে সমাধান। দেওয়া আচ্ছা, কি কি দেওয়া আছে? রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা কত? 180 সেন্টিমিটার। এবং ক্ষুদ্রতম কর্ণটাকে আমরা ধরলাম D1। ঠিক আছে, ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্র কর্ণ D1, ওইটা কত দেওয়া আছে? 54 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র কর্ণেরটা হচ্ছে কি আবার? বিডি তাই না, এটা লিখে দিই, বিডি, বিডি ইকুয়ালস টু D1 লিখলাম। ঠিক আছে, কোনো সমস্যা, আপনি এটা না রাখলেও চলবে। আচ্ছা, বিডি রে যদি অর্ধেক করি তাহলে কি পাবো? বিও তাই না, এখানে আমরা ও লিখলাম, ও বিও তাই না, এর অর্ধেক পাবো। তাহলে দুইটাই অর্ধেক, যেমন এর অর্ধেক হচ্ছে ও ডি ও বি, ও ডি সমান ও বি, এটাই কি? অর্ধেক না সম্পূর্ণ বিডি এর? দেখেন তো, এ বিটি হচ্ছে সম্পূর্ণটা, এটার অর্ধেক এটা, এটার অর্ধেকও এটাই। অর্ধেকটা কিভাবে পাবো? এই 54কে 2 দ্বারা ভাগ করলে অর্ধেক পাওয়া যাবো তাই না। এত সেন্টিমিটার কত হয়? 27 সেন্টিমিটার। তার মানে আমরা এটাও পাইছি, এটাও পাইছি। ঠিক আছে, তারপর আর কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নেই, হচ্ছে অপর কর্ণটা নির্ণয় করতে। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে আমরা কি করব, এখন পরিসীমা থেকে আমরা ইজিলি এর মানটা বাইর করব। ধরি রম্বসের বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য এ মিটার, ঠিক আছে। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য যদি এ মিটার হয় রম্বসের, তাহলে রম্বসের পরিসীমা কি হবে? পরিসীমা হবে পরিসীমা মিটার না ধরে সেন্টিমিটার ধরে, যেহেতু আমরা সেন্টিমিটারে কাজ করতেছি, তাই না? তাহলে পরিসীমা হবে, পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল, ঠিক আছে, আমরা এটা আগেও বুঝলাম। তাহলে এ যোগ এ যোগ এ যোগ এ ইকুয়ালস টু 4a এত সেন্টিমিটার। এখন লিখি শর্ত মতে, আমাদের বইলে দিচ্ছে শর্ত মতে, কি বইলে দিচ্ছে? বলছে যে রম্বসের পরিসীমা এত 180, ঠিক আছে। তাহলে 4a এটা হচ্ছে রম্বসের পরিসীমা, আর এটাও দেওয়া আছে 180, 180, ঠিক আছে। এখান থেকে আমরা ইজিলি এর মানটা পাবো। a ইকুয়ালস টু 4টা এখানে গুণ আকার আছে বাম পক্ষে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে 180/4। তাহলে কত হয়? a ইকুয়ালস টু 2 দিয়ে ভাগ করলে 18 কে 9 হয়, 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4.5। তো 4.5 আর 0 তাহলে 45 হয়, ঠিক আছে, এত সেন্টিমিটার। তাহলে আমরা এর মানটা পেয়ে গেছি ইজিলি, ঠিক আছে, খুব সহজে আমরা এর মানটা পেয়ে গেছি। কোন মানটা পাইছি আমরা? এটা কত? 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার। এখন দেখেন, আমরা এই বাহুটা জানি, এই বাহুটা জানি, তাহলে এই বাহুটাকে আমরা ইজিলি বাহির করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে? এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। কিভাবে? আমি এটাকে একটু আপনাকে দেখাই যে এটা এখন এভাবে আছে, তাই না? এই যে এরকম। এখন আমি এটাকে একটু ঘুরাই দিই, এইভাবে ঘুরায় সোজা করি। দেখেন, এইভাবে ঘুরে আমি সোজা করতেছি, এটাকে নিচে দিব, এই যে এরকম। এই যে এটা, এই সমকোণটা এখানে, ঠিক আছে। আর ওই যে এটা হচ্ছে এখানে, এটা এখানে, এটা এখানে, আর এই যে এটা এখানে, ঠিক আছে। অতিভুজ এটা। এখন দেখেন তো, অতিভুজ স্কয়ার, অতিভুজটা কি? এবি, তাই না? এ বি, আর ও হচ্ছে এটা। তাহলে অতিভুজ স্কয়ার, এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা এই কোনটা পাবো? লম্বটা পাই যাবো। আর এই লম্বটাই হচ্ছে কি? বড় কর্ণের অর্ধেক, আর বড় কর্ণের অর্ধেক পাইলে দ্বিগুণ গুণ করলে সম্পূর্ণটা পাই যাবো, ঠিক আছে। এখন আমরা এটা মুছছি। আচ্ছা, ছোট কর্ণ কত ছিলাম আমরা জানি? ক্ষুদ্র কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ D1 ধরছিলাম, তাই না? এটা কি হবে? কত দেওয়া ছিল? 54 সেন্টিমিটার, এটা দেওয়া ছিল। এখন আমরা বড় কর্ণটা বাইর করবো। বড় কর্ণটা বাইর করতে হলে আমাদের কি লাগবে? ওই যে বলছিলাম পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ও, অথবা এ ও বি, এ ও বি সমকোণী ত্রিভুজ এর হতে, সমকোণী ত্রিভুজ হতে, ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, ঠিক আছে, সূত্র অনুযায়ী। কি সূত্র অনুযায়ী? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা দেখেন তো, এখানে আমরা লিখছি যে অতিভুজ হচ্ছে এবি, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার এ ও স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কোনটা? ও বি, ও এ দি, ঠিক আছে। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখি আমরা কাকে চাই? আমরা চাচ্ছি এ ওকে। এ ও কোনটা? এ ও এতটুকু, তাই না? তাহলে ওকে এক পাশে রাখবো, যে এই সম্পূর্ণটাকে আমি বাম পক্ষে আনি, এই সম্পূর্ণটাকে আমরা ডান পক্ষে নিই। এটার মানে কি দেখি। এখানে দেখেন, আমি যদি বলি 5 সমান 2 যোগ 3, এটা বলতে পারি না? অবশ্যই পারি। 2 প্লাস 3 ইকুয়ালস টু 5। আমি এইভাবে তো এটা লিখতে পারি 2 প্লাস 3 ইকুয়ালস টু 5। এটা এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, তাই না? মানে এটাকে আমি বাম পক্ষে আনছি, এটাকে আমি ডান পক্ষে নিচ্ছি। সেম এই সম্পূর্ণটাকে আমি বাম পক্ষে আনবো,
আর এইটাকে সম্পূর্ণটাকে আমি ডান পক্ষে নিব। তাহলে ও এ স্কয়ার প্লাস ও বি স্কয়ার ইকুয়ালস টু এ বি স্কয়ার। এখন আমি কাকে চাই? আমি চাই ও এ স্কয়ার, তাই না? ও এ স্কয়ার, এই ও এ স্কয়ার ইকুয়ালস টু এ বি স্কয়ার। এখানে প্লাস ও বি স্কয়ার বাম পক্ষে আছে, ডান পক্ষে গেলে মাইনাস ও বি স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দিই, ঠিক আছে? ও এ স্কয়ার ইকুয়ালস টু এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে এই যে বাহুটা 45, 45 স্কয়ার মাইনাস ও বি এর মান কত? ও বি হচ্ছে 27, তাহলে 27 স্কয়ার কত হয়? ক্যালকুলেটর বসিয়ে দিই, হ্যাঁ, ডিরেক্ট ডিরেক্ট আমি ক্যালকুলেটরে বসিয়ে দিচ্ছি। 45 স্কয়ার মাইনাস 27 স্কয়ার ইকুয়ালস টু 1296, মানে 1296, 1296। কিন্তু আমরা কি ও এর মান পাইছি? এখনো পাই না, এটা স্কোয়ার আছে। আমরা স্কোয়ার সরাতে হলে কি করি? বর্গমূল করি বা রুট করি, তাই না? আমরা উভয় পক্ষে রুট দিব। উভয় পক্ষে রুট মানে এরকম যে ও এ স্কোয়ার, এই যে রুট দিলাম সমান সমান 1296 এ রুট দিলাম। স্কোয়ার আর রুটে কাটা থাকে কি শুধু ও এ, এই ও এ সমান সমান 1296 কে রুট দিলে কত হয়? রুট ওভার 1296 ইকুয়ালস টু হয় 36, ঠিক আছে? 36 সেন্টিমিটার। দেখেন, আমরা ও এ পেয়ে গেছি 36 সেন্টিমিটার, মানে কি পাইছি? বড় কর্ণের অর্ধেক পাইছি। আর অর্ধেক পাইলে আমরা 2 দ্বারা গুণ করলে ফুলটা পাই যাবো বড় কর্ণ, ঠিক আছে? এখন আমরা সেটাই করব। তাহলে এখন বলবো অপর কর্ণটি, অপর কর্ণটি, অপর কর্ণটি ধরলাম আমরা D2, ঠিক আছে? এই যে এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত এই পুরোটাকে ধরলাম আমরা D2, ঠিক আছে? তাহলে D2 সমান সমান কি হবে? এতটুক পাইছি 36, তাহলে এতটুকু কত? 36। তাহলে 36 যোগ 36 মানে 2 ইন্টু 36, মানে 2টা 36 না সম্পূর্ণটা। এতটুকু পাইছি, এটাকে 2 দ্বারা গুণ করে ফুলটা পাই যাবো। তাহলে 36 তো গুণ কত? 72, তাই না? 7 গুণ 12, 12 2 হাতে রইল 1, 3 9 6 1 7, হ্যাঁ 72 এত সেন্টিমিটার। দেখেন বড় কর্ণ আমরা পাই গেছি বা অপর কর্ণ। এখন আমাদের এটা চাইছিল কিন্তু প্রশ্নে, এটা বলা ছিল যে অপর কর্ণ নির্ণয় করো। হ্যাঁ, আমরা অপর কর্ণ এখন নির্ণয় করতে পারছি। তারপরে কি বলছে? ক্ষেত্রফল নির্ণয় করো। আর আমরা কি জানি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে? তাহলে লিখতে পারি, আমরা জানি আমরা কি জানি? রম্বসের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়ালস টু কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা ফার্স্টটা D1 ধরছিলাম, সেকেন্ডটা D2 ধরছি, তাই না? সেকেন্ড কর্ণ। তাহলে ফার্স্ট হাফ ইন্টু ফার্স্ট কর্ণ কত? 27 না কত কত জানি ছিল? 54, তাই না? ক্ষুদ্রতম কর্ণটা 54 ইন্টু D2 এর মান কত? 72। আমরা এখন ক্যালকুলেটর বসে দিই, ইজিলি পাওয়া যাবো, ঠিক আছে? 54 ইন্টু 72 ডিভাইডেড বাই 2 কত হয়? 1944, মানে 1944, 1944 এত সেন্টিমিটার স্কয়ার। কেন সেন্টিমিটার স্কয়ার বলছি? সবসময় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক অথবা বর্গ সেন্টিমিটার অথবা বর্গ মিটার, যেটা তথা সেটাই। তাহলে রম্বসের ক্ষেত্রফল 1944 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা দেখবো একটা ইম্পর্টেন্ট ম্যাথ, 16.2 এর 14 নম্বর সৃজনশীলটি, ঠিক আছে? সৃজনশীলের ক নাম্বারটা আমরা রেখে রাখছি, একটু পরে খ লিখবো, তারপরে গ লিখবো, ঠিক আছে? দেখি কি আছে। আয়তাকার বাগান, আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটি পরিচর্যা করার জন্য মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুইবার রেখে ফেলছে, তাই না? প্রস্থ বরাবর রাস্তা আছে।
উপর তথ্যটি চিত্রের সাহায্যে বর্ণনা করো। এখন আপনারা কি করবেন জানেন? একটা যেকোনো সুন্দরভাবে একটা চিত্র এঁকে দেখায় দিবেন। কিন্তু একটা আয়তাকার হতে হবে, সেটাও দেখতে হবে। ঠিক আছে? বলছে কি? আয়তাকার ফুলের বাগান। আচ্ছা, আয়তাকার একটা বাগান নাকি আরকি? বাগান মানে ফুল আঁকা লাগবে এরকমটা না। ঠিক আছে? জাস্ট ওনাদেরকে বুঝিয়ে দিতে হবে, হ্যাঁ, এটা একটা আয়তাকার ক্ষেত্র। এই আয়তাকার মানে কি? যার দৈর্ঘ্য পরস্পর সমান হবে এবং প্রস্থ পরস্পর সমান হবে। দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ থাকবে। ঠিক আছে? আয়তাকার মানে হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এ, বি, সি, ডি। এটাকে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম। দৈর্ঘ্য কত দেওয়া ছিল? আর আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এটা হচ্ছে ১৫০ মিটার। ঠিক আছে? এই দৈর্ঘ্য বরাবর। এবং প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ আছে ১০০ মিটার। এই দুইটা উঠাইলাম। তারপর কি বলছে দেখি। তারপর বলছে বাগানটি পরিচর্যা করার জন্য মাঝ দিয়ে ৩ মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। দেখেন কি বলছে। এই বাগানটা পরিচর্যা করার জন্য মাঝখান দিয়ে একটি ৩ মিটার চওড়া একটি রাস্তা করছে। কিরকম? এই যে এরকম ধরেন এই মাছ দিয়ে একটা রাস্তা গেছে, এই মাছ দিয়ে একটা রাস্তা গেছে। সম্পূর্ণটাই তো একটা বাগান, তাই না? তাহলে দেখি। এই বাগানের মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, ঠিক আছে? এই যে এখন আমরা কি দেখলাম? যে মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর একটি রাস্তা গেছে এবং প্রস্থ বরাবর একটি রাস্তা গেছে। কিভাবে? এটা হচ্ছে দৈর্ঘ্য সম্পূর্ণতা। তাহলে এর মাঝখান দিয়ে এই দৈর্ঘ্য বরাবর একটি রাস্তা গেল এবং প্রস্থ বরাবর এই একটি রাস্তা গেল। এখন রাস্তাটা কত মিটার করে চওড়া? রাস্তাটা বলে দিচ্ছে ৩ মিটার চওড়া। ৩ মিটার, যে এখান থেকে এ পর্যন্ত ৩ মিটার। এখান থেকে এ পর্যন্ত ৩ মিটার প্রত্যেকটা। ঠিক আছে? এখানে এখানে সবগুলো কি ৩ মিটার চওড়া। এখানেও ৩ মিটার আছে। হ্যাঁ, এখন লিখি কি কি দেওয়া আছে। হ্যাঁ, এগুলোই তথ্যকে চিত্র আকারে সাহায্যে বর্ণনা করতে বলছে। এই যে আমরা চিত্রের সাহায্যে বর্ণনা করছি। আপনারা বলে দিবেন যে এ, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যা কি নাম দিতে পারি? এটা নাম দিতে পারি ধরেন জি, এটা দিতে পারি এইচ। পুরোটা হচ্ছে ১০০ মিটার। এটাকে দিতে পারি এম এন। এটা দিতে পারি এল কে। এটাকে দিতে পারি ভি কিউ। ঠিক আছে? তাহলে বলতে পারি যে বাগানের মাঝ দিয়ে জি এইচ এম এন দৈর্ঘ্য বরাবর একটি ৩ মিটার চওড়া রাস্তা গেছে এবং প্রস্থ বরাবর এল কে পি এম, প্রস্থ বরাবর ৩ মিটার চওড়া একটি রাস্তা গেছে। এটা নিজের মতো আপনি যে কোনো নাম দিয়ে বলতে পারেন। ঠিক আছে? খ নাম্বার কি বলছে? খ নাম্বার বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে। এবার আসি। এই যে মাঝ দিয়ে বরাবর ৩ মিটার বরাবর যে চওড়া একটি রাস্তা গেছে, এটার ক্ষেত্রফল বাইর করতে বলছে। ঠিক আছে? এখন এটার জন্য আমরা কি করবো? আমরা আগে দেখি। আচ্ছা দেখেন তো, আমি যদি এরকম একটা কিছু আঁকি, ধরেন এই সম্পূর্ণ একটি বাগান। হ্যাঁ, বাগানের ভিতরে ধরেন এই যে একটা পুকুর আছে। আমি বললাম পুকুরের পাশ দিয়ে এগুলো হচ্ছে রাস্তা। এখন আমি এই সম্পূর্ণ বাগান হতে যদি এই পুকুরের ক্ষেত্রফল বাদ দিই, সম্পূর্ণ বাগান হতে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে কি থাকে? এই রাস্তার ক্ষেত্রফল থাকে না? এটাই তো। অন্যভাবে যদি বুঝাই, ধরেন এটা সম্পূর্ণ একটা আয়তাকার কেক। কেকের মাঝ বরাবর আপনি কেটে উঠায় ফেলবেন। উঠায় ফেলে কি থাকবে? এই যে পাশের এই অংশটাই তো থাকবে, তাই না? তো আমি কি বুঝিয়ে দিতে চাইতেছি? এই সম্পূর্ণটা থেকে মাঝের ক্ষেত্রফল বাদ দিলে এই সাইডের ক্ষেত্রফলটা আমরা পাই। রাস্তা বাদে কিভাবে বাগানের ক্ষেত্রফলটা বাহির করতে হয় সেটা দেখবো। আর সেটা দেখার জন্য আগে আরেকবার একটু বুঝাই নি। কি বুঝাই নি? সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে যে ক্ষেত্রফল আছে সেটা বাদ দিলেই তো রাস্তার ক্ষেত্রফল পাই, তাই না? এখন না বুঝার সমস্যা নাই। আরো স্পেসিফিক সহজভাবে বুঝাচ্ছি। কিভাবে দেখেন তো। ধরেন এই যে এই আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র, এটা সম্পূর্ণটা কি একটা আয়তক্ষেত্র। এখন আমি বললাম আমি এই রাস্তাটা মাঝ দিয়ে না দিয়ে রাস্তার ক্ষেত্রফল যা আছে এই রাস্তাটাকে আমি সাইড দিয়ে নিচ্ছি। কোথায় দিয়ে নিচ্ছি? সাইড দিয়ে নেওয়ার ফলে এতটুকু হলো। ধরেন এই যে রাস্তাটা এখন এতটুকু, কতটুকু? এখান থেকে এ পর্যন্ত। আচ্ছা, রাস্তাটা যদি ৩ মিটার চওড়া রাস্তাটা সম্পূর্ণটা আমি এই সম্পূর্ণটাকে ক্ষেত্রফল নিয়ে আমি এতটুকু ক্ষেত্রফল নিচ্ছি। এই এতটুকু হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আমি সহজভাবে বোঝানোর জন্য এটা নিচ্ছি। আমরা ওইটা দিয়ে করবো, কিন্তু এটা আমি সহজভাবে বোঝানোর জন্য এখানে আসছি। এবার দেখেন
সম্পূর্ণটা কি? এই সম্পূর্ণটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমি এই রাস্তা বাদে কি বাদে, এই রাস্তা বাদে যে ক্ষেত্রফল আছে যে এতটুকু, এই ক্ষেত্রফলটা বাদ দিই, সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি এই রাস্তা বাদে যে ক্ষেত্রফল আছে এতটুকু ক্ষেত্রফল বাদ দিই, তাহলে তো রাস্তার ক্ষেত্রফল থাকে, তাই না? তাহলে তো রাস্তার ক্ষেত্রফল থাকে। আবার বলি, সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলেই তো রাস্তার ক্ষেত্রফল থাকে। আমরা সেটাই এখন করব, যে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে রাস্তার বাদে ক্ষেত্রফলটা বাহির করব, তারপর এই ক্ষেত্রফলটা বিয়োগ দিলেই রাস্তার ক্ষেত্রফল ইজিলি পাওয়া যাবো। ঠিক আছে, এবার আসি। আয়তাকার বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ কত ছিল? 100 মিটার। ঠিক আছে, তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল ইজিলি বাইর করতে পারবো। এই ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত হবে? 150 ইন্টু 0 এত মিটার স্কয়ার, বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল। সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল কত? 15000 মিটার স্কয়ার, মানে 15,000 বর্গমিটার। তাহলে এই সম্পূর্ণ ক্ষেত্রফল কত? 15,000 বর্গমিটার। এখন আসি, এখন আমরা বলবো একটা জিনিস খেয়াল করি। এই যে রাস্তাটা গেছে, এটা এই সম্পূর্ণ বাগানের ভিতর দিয়ে গেছে না, দৈর্ঘ্য বরাবর গেছে আর প্রস্থ বরাবর গেছে। তাহলে দৈর্ঘ্য বরাবর কত মিটার রাস্তা ওর ছাড়তে হয়েছে? দৈর্ঘ্য বরাবর দেখেন তো, বাগানেরই এতটুকু যদি দেখি, এই যে 3 মিটার যে এতটুকু আছে, তাহলে আমি যদি বলি এই 3 মিটারটা এই আয়তাকার বাগানের রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে না, এই যে রাস্তাটা এই 3 মিটার, এই যে ধরেন এই যে এই সম্পূর্ণটা এতটুকু হচ্ছে 3 মিটার, এই 3 মিটার আমি সাইডে নিলাম, এই যে সাইডে নিলাম, এই সম্পূর্ণটা হচ্ছে দৈর্ঘ্য, এই পর্যন্ত সম্পূর্ণটা দৈর্ঘ্য এই পর্যন্ত। এখান থেকে আমি এই 3 মিটারটা এটা বাদ দিলাম, তাহলে যে এতটুকু থাকে 150 ভাগ বিয়োগ 3 সমান সমান এই যে এতটুকু 147। ঠিক আছে, আর এটা তো 3। ঠিকই আমরা কি বলতে পারি তাহলে? আয়তাকার বাগানের আয়তাকার বাগানের রাস্তা বাদে দৈর্ঘ্য, তাহলে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য যে 3 মিটার বাদ দিলে রাস্তা বাদে দৈর্ঘ্য পাওয়া যাবো। ঠিক একইভাবে প্রস্থ বরাবর 3 মিটার বাদ দিলে রাস্তা বাদে প্রস্থ পাওয়া যাবো, তাই না? তাহলে লিখি, রাস্তা বাদে, রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান সমান রাস্তাটা কতটুকু? সম্পূর্ণ হচ্ছে রাস্তা বাদে, তার মানে সম্পূর্ণ বাগানের দৈর্ঘ্য হচ্ছে 150, এই যে 150 রাখলাম। 150 থেকে যে 3 বাদ দিই তাই তো রাস্তার দৈর্ঘ্যটা বাদ হয়ে যাবে, তাই না? এই 3, তাহলে কত মিটার হয়? 147 মিটার হয়। এটা কি? রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য। ঠিক একইভাবে রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ, প্রস্থ কি হবে? 100 মিটার। এই 100 মিটার মাইনাস এই যে পুরোটা 100 মিটার, 100 থেকে 3 বাদ দিলে কি থাকে? 100 মিটার মাইনাস 3 ইকুয়ালস টু 97 মিটার। তাহলে এই যে প্রস্থ বরাবর 97 মিটার রাস্তা বাদে, তাই না? অতএব কি লিখতে পারি? রাস্তা বাদে ক্ষেত্রফল, আয়তাকার বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হয়? 147, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যে দৈর্ঘ্যটা মাত্র পাইলাম এত 147, প্রস্থ পাইলাম 97। তাহলে এই যে এই এতটুকটা পাইছি, এটার দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, মানে শুধু যে এতটুকের এখন আমরা ক্ষেত্রফলটা বের করবো যে এতটুকের। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রস্থ কত? 97। তাহলে কত হয়? আমরা ক্যালকুলেটর বসাই দিই।
147 ইন্টু 97 ইকুয়ালস টু 14252 14259 14259 এত মিটার স্কয়ার, তাই না? কারণ বর্গ বর্গ একক হবে, ঠিক আছে? ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। এখন দেখেন, আমরা এই সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে গেছি বাগানের, আবার রাস্তা বাদে সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এই যে রাস্তা বাদে সম্পূর্ণ ক্ষেত্রফল পেয়ে গেছি যেহেতু, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল হতে রাস্তা বাদে যদি ক্ষেত্রফল বাদ দিই, তাহলেই তো এই যে এতটুকু রাস্তার ক্ষেত্রফলটা থাকে, আর এটাই মানে এই মাঝারটা, তাই না? তাহলে এটাই আমরা লিখবো এখন। অতএব রাস্তার ক্ষেত্রফল অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান রাস্তার ক্ষেত্রফল কি হবে? সম্পূর্ণ ক্ষেত্রফল। সম্পূর্ণ ক্ষেত্রফল কত পাইছি? সম্পূর্ণ ক্ষেত্রফল পাইছিলাম 15300 এত, মাইনাস এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল, এই চারটা ক্ষেত্রফল বাদ দিই, তাহলে তো এই রাস্তার ক্ষেত্রফলটা থাকে, তাই না? সম্পূর্ণ বাগান থেকে যদি আমি এই বাগানের ভিতরের অংশগুলো বাদ দিই, তাহলে তো রাস্তার ক্ষেত্রফলটা পাই, তাই না? মানে বাগানের ভিতরের ক্ষেত্রফলটা যদি বাদ দিই, ঠিক একইভাবে এটাই বলছি, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা মিলাই হয়েছে আমাদের 14,259 বর্গমিটার স্কয়ার, ঠিক আছে? বর্গমিটার, এটা আমরা এখানে বাহির করছিলাম, ঠিক আছে? তাহলে ওইটাই বিয়োগ দেবো কত? 14,259 এত মিটার স্কয়ার। তাহলে কত হয়? ক্যালকুলেটর বসায় দিই। 15300 মাইনাস 741 মিটার স্কয়ার রাস্তার ক্ষেত্রফল এটা, ঠিক আছে? 741 বর্গমিটার। এখন আমরা গ নাম্বারটা দেখবো। গ নাম্বারটা কি বলছে? যে রাস্তাটি পাকা করতে, এই যে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট লাগবে? ঠিক আছে, আমরা খ হতে পাইছিলাম কি? খ হতে কি পাইছিলাম? রাস্তাটির ক্ষেত্রফল 741 বর্গমিটার, এটা আমাদের লাগবে, ঠিক আছে? এখন এটা দিয়ে আমাদের কাজ কি দেখেন, এই যে সম্পূর্ণ যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা, ঠিক আছে? এই এতটুকু রাস্তার ক্ষেত্রফল কত? 741 বর্গমিটার। এটাই মানে এই রাস্তাটা, যে এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা, এটাকে আমরা সবগুলো মিলে এখান থেকে লিখলাম বোঝানোর জন্য, ঠিক আছে? এই যে এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা সম্পূর্ণ ক্ষেত্রফল কত? 741 বর্গমিটার। এখন এটা না হয় বুঝলাম, এখন বলছে যে আমাদের এত সেন্টিমিটার দৈর্ঘ্য, এত সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইট লাগবে। আমরা এই যে এখানে দেখেন, একটা আগে এটা কি, হ্যাঁ, এই যে একটা ইট, ইটের দৈর্ঘ্য কত? 25 সেন্টিমিটার, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার, ঠিক আছে? আমরা দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পাইলাম। এখন যদি আমি এখান থেকে একটি ইটের ক্ষেত্রফল, কয়টি ইটের ক্ষেত্রফল? একটি ইটের ক্ষেত্রফল ক্ষেত্রফল পাই, তাহলে আমি বলতে পারি না যে n সংখ্যক ইট মিলে, ধরেন এই যে এটা একটা রাস্তা সম্পূর্ণ, কারণ একটি ইটের ক্ষেত্রফল ধরেন 5 মিটার স্কয়ার, তাহলে এই একটা ইট, দুইটা ইট, তিনটা, চারটা ইট, 5 মিটার স্কয়ার, 5 মিটার স্কয়ার, মানে ক্ষেত্রফল সবগুলো 5 করে 5 করে 5 করে 5 করে এরকম করে তো সম্পূর্ণটা কভার করবে, তাই না? n সংখ্যক, এই যে এখানে কয়টা ইট আছে আমরা কি এভাবে জানি? এমনিতে জানি না, আমরা ধরলাম একটা ইটের ক্ষেত্রফল কত? 5 তাহলে n সংখ্যকটা 5 মিটার স্কয়ার ক্ষেত্রফল মিলে এই সম্পূর্ণটাকে কভার করছে। ঠিক আমরা এইভাবে বলবো যে n সংখ্যক ইন্টু যে ক্ষেত্রফল কত? একটি ইটের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল n সংখ্যক ক্ষেত্রফল মিলে এই 741 ক্ষেত্রফল কভার করে, ঠিক আছে? তাহলে আমাদের কি প্রয়োজন? আগে ইটের ক্ষেত্রফলটা লাগবে, তাহলে
n সংখ্যক ইট মিলে n সংখ্যক ইটের ক্ষেত্রফল সমান হবে 741, সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফলের সমান। ঠিক আছে, সেজন্য আমাদের আগে ক্ষেত্রফলটা বাইর করা লাগবে ইটের। তাহলে লিখি ইট এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া ছিল 25 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমরা মিটারে নিই কত হবে? 0.25 মিটার। একইভাবে ইট এর প্রস্থ সমান সমান কত? 12.5 সেন্টিমিটার। এটাকে যদি মিটারে নিই কত হবে? 0.125 মিটার। এখন দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, তাহলে ক্ষেত্রফল ইজিলি বের করতে পারবো। অতএব ক্ষেত্রফল কার? একটি ইটের ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 0.25 ইন্টু প্রস্থ হচ্ছে 0.125। তাহলে সমান সমান কত হয়? আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিই। ঠিক আছে, 0.25 ইন্টু 0.125 ইকুয়ালস টু হয় 0.03125। ঠিক আছে, এত বর্গ মিটার স্কয়ার। এটা হচ্ছে একটা ইটের ক্ষেত্রফল। এই যে একটা ইট এখানে ধরেন আছে, এখানে মানে ধরেন এখানে একটা ইট আছে, এখানে একটা ইট আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সম্পূর্ণ একটা ইট অনেকগুলো ইট করেই তো এই সম্পূর্ণটা ক্ষেত্রফল হচ্ছে রাস্তা, তাই না? তাহলে ধরি n সংখ্যক ইট মিলে রাস্তাটি পাকা করে। ধরি রাস্তাটি পাকা করতে n সংখ্যক ইট লাগবে বা প্রয়োজন। ঠিক আছে, তাহলে n সংখ্যক ইটের ক্ষেত্রফল সমান কি? সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল। অতএব n ইন্টু n সংখ্যক ইটের ক্ষেত্রফল, একটা ইটের ক্ষেত্রফল কত হবে? 0.03125। এই যে n সংখ্যক ইটের ক্ষেত্রফল, n সংখ্যক ইটের ক্ষেত্রফল সমান হবে কি? এই সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল। সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল কত পাইছিলাম? 741, তাই না? তাহলে এখান থেকে n এর মানটা ইজিলি বের করতে পারি যে n ইকুয়ালস টু 741 বাই 0.03125। তাহলে ক্যালকুলেটর বসায় দিই। 741 বাই, তাহলে ইটের সংখ্যা এই যে এতটি, কত? 23712, 23,712টি। ঠিক আছে, এই যে এত সংখ্যক ইট লাগবে। রাস্তাটি বাঁধতে 23,712টি ইট প্রয়োজন। ঠিক আছে, কি করবো আমরা? সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফলটা আগে পাবো খ হতে। এই রাস্তার ক্ষেত্রফল হবে কি? n সংখ্যক ইটের ক্ষেত্রফল। তাহলে n সংখ্যক যে আমি ইটের ক্ষেত্রফল পাবো, সেজন্য আগে ইটের ক্ষেত্রফলটা বাহির করবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ থেকে ইটের ক্ষেত্রফল পাইলে n সংখ্যক ইটের ক্ষেত্রফল, এই যে n সংখ্যক ইটের ক্ষেত্রফল সমান হবে কি? সম্পূর্ণ রাস্তার ক্ষেত্রফল। সেখান থেকে n ইকুয়ালস টু এই ক্ষেত্রফলটা গুণ আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, দেন ক্যালকুলেশন করলে এটা বাইরে। ঠিক আছে।